প্রার্থিতা নিয়ে পঞ্চম দিনের আপিল শুনানিতে ৭৪ আবেদন মঞ্জুর। নির্বাচনকালে সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে সরকার বললেন প্রধান উপদেষ্টা। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা বিএনপির, শান্তিপূর্ণ করতে পুরোপুরি প্রস্তুত সরকার বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গুম খুনের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বিচার শুরুর আদেশ। জুলাই গণহত্যার আলামত স্মৃতি জাদুঘরে প্রদর্শনের অনুমতি। এবং বাংলাদেশ সহ ৭৫টি দেশের সব ধরনের ভিসা প্রক্রিয়া স্থগিত করল ট্রাম্প প্রশাসন। ২১ জানুয়ারি থেকে কার্যকর। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। নির্বাচন ভবনে আপিল শুনানির পঞ্চম দিনে ১০০টি আপিল শুনানির বিপরীতে ৭৪টি আবেদন মঞ্জুর করেছে ইসি। নামঞ্জুর হয়েছে ১৮টি আর স্থগিত রয়েছে ৮টি আবেদন। এদিন রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে যাচাই বাছাইয়ে বৈধ হওয়ার পর কড়া চ্যালেঞ্জ মঞ্জুর হওয়ায় প্রার্থিতা হারিয়েছেন বাংলাদেশ সুপ্রিম পার্টির এক প্রার্থী। এমআর আসাদের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র ইস্যুতে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিপরীতে আপিল আবেদন চলছে নির্বাচন ভবনে। আপিলের পঞ্চম দিনে ১০০টি আবেদনের শুনানি হয়। এতে প্রার্থিতা ফিরে পান বেশ কয়েকজন। আমার 1% যে পেপারসগুলো নথির সাথে শামিল না থাকায় পরবর্তীতে আমার নির্বাচন আমাকে অবৈধ ঘোষণা করে হয়েছে। আমার আপিল করেছি। আজকে 7 সদস্য বিশিষ্ট অ্যাপিলেট বোর্ড আমার আপিল অনুমোদন করেছেন। ইনশাআল্লাহ আমি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো। 1% ভোটারের যে ইস্যুটা, এটা অনেকে আসলে বড় বড় দলের একটা প্রভাব থাকে, সেই ভয়ে অনেকেই দিতে চায় না। প্লাস হচ্ছে আমাকে সমর্থন করছে, আমার জন্য দোয়া করছে, বলছে আমাকে ভোট দেবে, কিন্তু ওনারা সিগনেচারটা দিতে চাচ্ছে না। পরবর্তীতে জমি জমা নিয়ে কোনো প্রবলেম হতে পারে বা ঋণ খেলাপি কোনো ইস্যু তৈরি হতে পারে। আমার রিটার্নটা দাখিল না করার কারণে বাতিল করা হয়েছিল। আলহামদুলিল্লাহ আজকে আমরা আপিল করার পরে আজকে আমাদের মনোনয়ন বৈধতা ঘোষণা করা হয়েছে। তবে প্রার্থীর বৈধতা চ্যালেঞ্জ করা আপিল মঞ্জুর হওয়ায় প্রার্থিতা হারিয়েছেন কুড়িগ্রাম ৪ আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী। দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে 2টি আবেদন স্থগিত রেখেছে ইসি। নির্বাচনী রিটার্নিং অফিসার কর্তৃক ওনার মনোনয়নপত্র গ্রহণ হওয়া সত্ত্বেও একজন প্রার্থী তার মনোনয়নপত্র চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিল দায়ের করেছেন এ কথা বলে যে তিনি দ্বৈত নাগরিক, এবং সেটার জন্য তার প্রার্থিতা বাতিল চেয়েছেন। আমরা বিএনপি প্রার্থী ব্যারিস্টার কামরুজ্জামানের পক্ষে নির্বাচন কমিশনে দীর্ঘ সময় আইনি যুক্তি উপস্থাপন করেছি। ভোটারের তালিকা বেশি দেওয়া হয়েছে 287টা, এবং এমনকি আপনাকে দেখা দিতে পারবো যে ওনাদের ইমপিন অর্ডারও ভুল আছে। আপিল আবেদনের শুনানি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। এই 4 দিনে আরও 3 শতাধিক আপিলের শুনানি হবে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। 12 ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বলে ফের জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট হবে উল্লেখ করে তিনি বলেছেন, নির্বাচনকালে অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে। মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের 2 সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক আলবার্ট গম্বিস ও মর্স স্ট্যান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাতে গেলে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। নির্বাচন ঘিরে ভুয়া খবর ও পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরবর্তী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। এবার ভোটের প্রস্তুতির খবর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরগরম ময়মনসিংহ জেলা। বরাবরই এ জেলার রাজনীতির উত্তাপ ছড়িয়েছে জাতীয় পর্যায়ে। এবার মূল প্রতিদ্বন্দ্বিতায় মাঠ কাঁপাচ্ছেন বিএনপি, জামাত, এনসিপি সহ স্বতন্ত্র প্রার্থীরা। এ নির্বাচনে তরুণ ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রুবায়েত বাপ্পির প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। ৪,৩৬৩.৪৮ বর্গ কিলোমিটার আয়তনের সীমান্ত ঘেঁষা ময়মনসিংহ জেলায় রয়েছে 11টি সংসদীয় আসন। জেলায় এবার মনোনয়নপত্র দাখিল করেছিলেন 94 জন প্রার্থী। যাচাই বাছাই শেষে নির্বাচনে লড়ছেন 65 জন প্রার্থী। কৃষি নির্ভর ময়মনসিংহকে বলা হয় রাজনীতির উর্বর ভূমি।
ময়মনসিংহে এবার ভোটের মূল লড়াই হবে বিএনপি, জামায়াত ও এনসিপির মধ্যে। তবে বেশ কিছু আসনে হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী থাকায় নির্বাচনী ফলাফলে আসতে পারে নতুন চমক। নারী উদ্যোক্তা বান্ধব সরকার চাই। আমরা নারীরা যারা উদ্যোগ নিয়ে এগিয়ে যাচ্ছি, আমরা যেন সরকারের সহযোগিতায় আরো বেশি এগিয়ে যেতে পারি। যে দেশের ভালোবাসে, যারা দেশ ঠিক মতো চালাইতে পারবো তারই ভোট দিব। স্বাধীনতার ৫৫ বছরেও ময়মনসিংহে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বলে মনে করেন তরুণ প্রজন্ম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত, আইনশৃঙ্খলার উন্নতি ও মাদক নিয়ন্ত্রণ সহ কাঙ্ক্ষিত উন্নয়নের দাবি ময়মনসিংহবাসীর। এ লক্ষ্যে যোগ্য প্রার্থীকেই ভোট দেওয়ার কথা বলছেন সাধারণ ভোটাররা। পরিবেশ বালা আছে, আমরা যাকে বালা মনে করি তার এই দেম। দেশের যারা উন্নয়ন করতে পারে হেরারের দেম। তরুণ প্রজন্মেরও আহ্বান দল ও প্রতীক দেখে নয়, যোগ্য প্রার্থীকেই ভোট দেওয়ার। ২৬-এর যেই নির্বাচন, সেই নির্বাচনে একজন যোগ্য এবং সৎ মানুষকেই আমরা সংসদে দেখতে চাই, যারা এই দেশের মানুষের জন্য এবং দেশের কল্যাণে আইন তৈরি করবে। অর্থনৈতিক উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নগুলো করার সাথে সাথে যাতে শিক্ষা সংস্কৃতির একটা ব্যাপক আলোড়ন এই বিভাগে হয়, সেই প্রত্যাশাটুকু আমরা জনপ্রতিনিধিদের কাছে রাখতে চাই। আর ব্যবসা বান্ধব সরকার চাইলেন ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এই পরিচালক। আগামী যে সরকারি আসুক সেটি যেন আমাদের ব্যবসায়ী বান্ধব সরকার হয়, আমরা যেন অবাধে ব্যবসা করতে পারি। আমরা চাইব এই নতুন সরকার যেন আমাদের ব্যবসায়ীদের দিকে তাকায়, ব্যাংকিং ইন্টারেস্ট যেন সিঙ্গেল ডিজিটে হয়। আচরণবিধি মেনে জেলার ১১ আসনেই কর্মী সমর্থকদের সঙ্গে মতবিনিময় করছেন প্রার্থীরা। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের প্রত্যাশাও জানান তারা। ফ্যাসিস্ট হাসিনা সরকারের কোনো দৃষ্টিই ছিল না। আমরা এই ভঙ্গুর রাষ্ট্রকে, আমার এই প্রিয় এলাকাকে সমৃদ্ধশালী এবং স্বয়ংসম্পূর্ণ করার জন্য আমি আশাবাদী। আমরা মনে করি বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন আমাদের দরকার। প্রশাসন সে বিষয়টা তারা নিশ্চিত করবে বলে আমরা মনে করি। আমাদের অঙ্গীকার হচ্ছে ৭১-এর চেতনায় একটা বাংলাদেশকে, যে ২৪-এর যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করা। আমরা সম্প্রীতির একটা বাংলাদেশ চাই, আমরা দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ চাই। উৎসাহ উদ্দীপনার সাথে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমরা আশা করি। পূর্বের সার্বিক উন্নয়নে আমরা ভূমিকা রাখার চেষ্টা করব, বিশেষ করে রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান। ৬০ লক্ষাধিক জনসংখ্যা অধ্যুষিত ময়মনসিংহের ১১ আসনে এবার ভোটার ৪৭,১৩,৬২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৩,৭৫,৭৩২ জন এবং মহিলা ভোটার ২৩,৩৭,৮৫২ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটারও রয়েছেন ৩৮ জন। আফরিন পপি, মোহনা সংবাদ। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার দুপুরে নয়াপল্টনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে একথা বলেছেন তিনি। দেশের বিভিন্ন স্থানে মবক্রেসির পাশাপাশি কিছু প্রার্থীর উস্কানিমূলক বক্তব্য পরিস্থিতিকে আরও ঘোলাটে করছে বলেও অভিযোগ তার। আলাদা অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ব্যবসা খাতকে আরও সহজ করবে বিএনপি। আরও জানাচ্ছেন তানজিদ ভুঁইয়া। বুধবার রাজধানীর নয়াপল্টন এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। আমি নিজেও খুব শঙ্কিত, কারণ কয়েকদিন আগেও আমাদের একজন কর্মীকে হত্যা করা হয়েছে এবং গতকালও বোধহয় একজনের উপরে আক্রমণ করা হয়েছে। প্রার্থীদের উস্কানিমূলক কথাবার্তায় কান্না দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, অন্য প্রার্থীর নামে বদনাম ছড়ানো ভালো রাজনৈতিক সংস্কৃতি নয়। আর কিছু কিছু প্রার্থী নিজেদেরকে তুলে ধরতে গিয়ে অন্য প্রার্থীর বদনাম করছে, যেটা নাকি নির্বাচন আচরণ বিধিমালার লঙ্ঘন। উস্কানিমূলক কথাবার্তা বলছে যাতে আমরা একটু ইরিটেট হই, যাতে একটা কোনোরকম ঘটনা ঘটে। তো আমাদের নেতা কর্মীরা অত্যন্ত সুশৃঙ্খল, শান্ত এবং তারা কোনো রকম উস্কানিতে পা দেবে না। ভোটারদের বিভ্রান্ত করতেই ব্যালটে ধানের শীষ প্রতীককে ভাজের মাঝখানে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে যাতে
ব্যালট পেপারটা কনফিউজিং হয়ে যাবে। এটা ঠিক না করে ব্যালট পেপার কোথায় যাওয়াও ঠিক না। আমি আশা করব নির্বাচন কমিশন এটাকে দিকে সুদৃষ্টি দেবেন এবং যাতে বিষয়টা পক্ষপাতমূলক না হয় এটা যেন তারা চেষ্টা করেন। এদিকে রাজধানীর ৩০০ ফিটে বিজিএপিএমে আয়োজিত এক প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশে ব্যবসার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা জরুরি। উই ক্যান লিভ আপ টু ইট। আপনারা তৈরি হন এটার জন্য, আপনারা ক্যাপাসিটি বিল্ডিং করেন। আগামী দিনের বাংলাদেশের অর্থনীতিতে আমাদের অনেক বেশি অর্থনৈতিক উন্নয়নের দিকে যেতে হবে, অনেক বেশি কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। পৃষ্ঠপোষকতার কোনো ব্যবসা বাণিজ্য আমরা করতে দেব না আগামী দিনে। প্যাট্রোনাইজ কোনো ব্যবসা হবে না, সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকবে ইনশাআল্লাহ। ব্যক্তিখাত পরিচালিত অর্থনীতিতে বিএনপি বিশ্বাস করে না উল্লেখ করে আমির খসরু বলেন, ব্যবসায়ীদের জন্য তার দলের দ্বার সবসময় উন্মুক্ত। ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমির কথা আমরা বলছি যে শুধু রাজনীতিকে গণতান্ত্রিক করলে হবে না, অর্থনীতিকে গণতান্ত্রিক করতে হবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। দেশের বাইরে থেকে আসন্ন জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবি ট্রেনিং সেন্টারে ১০৪তম ব্যাচের রিক্রুট অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বলেছেন, নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সর্বাত্মক প্রস্তুতি রয়েছে বিজিবির। নির্বাচনের সময় দেশের ৬১ জেলায় এই বাহিনীর ৩৭,৪৫৩ জন সদস্য মোতায়েন থাকবে। নির্বাচনটা যেন শান্তিপূর্ণভাবে, সুষ্ঠুভাবে এবং নিরপেক্ষভাবে এবং উৎসবমুখর হতে পারে, এই জন্য কিন্তু তাদের এই প্রশিক্ষণ তাড়াতাড়ি কমপ্লিট করে তাদের বিভিন্ন ইউনিটে পাঠাতে দেওয়া হচ্ছে। তারা এই আগামী 12 ফেব্রুয়ারি যে আমাদের জাতীয় নির্বাচন, এই নির্বাচনে তারা অংশগ্রহণ করবে। নির্বাচনে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের জন্য তাদের ফোর্সের সংখ্যা বাড়ানো হচ্ছে এবং কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না। আপনারা যদি সবাই সহযোগিতা করেন, নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে হয়ে যাবে। শতাধিক গুম খুনের মামলায় এনটিএমসির সাবেক প্রধান ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আগামী ৮ ফেব্রুয়ারি সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। এদিকে ২৪ জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ মামলায় প্রসিকিউশনের জব্দকৃত সব আলামত জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে প্রদর্শনের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। মুদাসসির আলীর প্রতিবেদন। শতাধিক গুম খুনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১ এই আদেশ দেন। ২০১১ সালে গাজীপুরের পুবাইলে সজলসহ ৩ জনকে হত্যা, বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীর মোহনায় নজরুল ও মল্লিক সহ ৫০ জনকে হত্যা এবং বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে বনদস্যু দমনের আড়ালে মাসুদ সহ ৫০ জনকে হত্যার অভিযোগ আনা হয় জিয়াউলের বিরুদ্ধে। সব মিলিয়ে ১০৪ জনকে গুম খুনের অভিযোগ তার বিরুদ্ধে। বুধবার জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ মামলার সূচনা বক্তব্য এবং প্রথম সাক্ষ্য গ্রহণ হবে ৮ ফেব্রুয়ারি। ব্রিফিংয়ে জিয়াউল আহসানের নির্মমতার চিত্র তুলে ধরেন চিফ প্রসিকিউটর। ভিকটিমদেরকে ট্রলারে তুলে নিয়ে গিয়ে হাত পা এবং চোখ বেঁধে নিয়ে তাদেরকে মোহনার কাছে গিয়ে জোয়ার ভাটার হিসাব করে তাদের মাথায় গুলি করে, বুকে গুলি করে হত্যা করা হতো। এরপর পেট চিরে নাড়িভুড়িগুলো বের করে ফেলে দেওয়া হতো। যদিও আসামি পক্ষের দাবি এসব অভিযোগের সঙ্গে জিয়াউলের সম্পৃক্ততা নেই। আপনারা যদি প্রসিকিউশনের ডকুমেন্টসগুলো স্ক্রুটিনি করেন, যে কোনো একজন আইনজীবী যদি স্ক্রুটিনি করে, এটা সেই বলবে, এটা আমাকে বলতে হবে না, এগুলো সম্পূর্ণ মিথ্যা। এদিকে প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম জানান, জুলাই আগস্টে গণহত্যা মামলার সাক্ষ্য প্রমাণ জুলাই স্মৃতি জাদুঘরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। এ সময় শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার বর্তমান প্রসঙ্গেও কথা বলেন তিনি। কোর্ট ১ মাসের একটি অনুমতি দিয়েছেন যে আগামী ১ মাসের জন্য এই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ট্রাইব্যুনালের মামলায় সিজকৃত আলামত ওখানে তারা রাখতে পারবে। আবু সাইদের মামলার ইনভেস্টিগেশন অফিসারের সাক্ষ্য গ্রহণ এবং জেরা সমাপ্ত হয়েছে।
অন্যদিকে আওয়ামী লীগ শাসনামলে গুম নির্যাতনের ঘটনাস্থল র্যাবের টিএফআই সেল পরিদর্শনের অনুমতি চেয়ে করা আসামি পক্ষের আইনজীবীদের আবেদন মঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল। আগামী 15 দিনের মধ্যে ঘটনাস্থল পরিদর্শনের অনুমতি চাওয়া হয়। আমাদের বক্তব্য শুনে মাননীয় ট্রাইব্যুনাল আমাদের পক্ষে অনুমতি দিয়েছে। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরিমার্জিত অধ্যাদেশের খসড়াটি অনুমোদনের প্রক্রিয়া চলমান উল্লেখ করে শিক্ষার্থীদের ধৈর্যশীল হওয়ার আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে বুধবার অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন 7 কলেজের শিক্ষার্থীরা। বেলা 12টার পর টেকনিক্যাল মোড়, মহাখালী, আমতলী, সায়েন্স ল্যাব ও তাঁতি বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, আজ অনুষ্ঠিত হতে যাওয়া উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন 2025-এর হালনাগাদ খসড়া অনুমোদন দিতে হবে। একই সঙ্গে রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে। এদিকে শিক্ষার্থীদের এই সড়ক অবরোধে চরম ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। সকল জটিলতা আমরা অতিক্রান্ত করেছি। এখন এত কিছু পার করার পর এখন পর্যন্ত অধ্যাদেশ সরকার কেন দিচ্ছে না? সরকার 12ই ফেব্রুয়ারি হচ্ছে নির্বাচনের আগে তো আমরা দেশটাকে অস্থিতিশীল করতে পারি না। আমরা যদি অধ্যাদেশ পাই তাহলে আমাদের সেশনটা আর আগের মতো পিছিয়ে যাবে না। একটা বছর যেহেতু পিছিয়ে গেছে, 2টা বছর পিছিয়ে থেকে বেশি সময় নেবে। ওদের যেই দাবি সেটা ঠিক আছে, ওরা করতেছে, বাট এইভাবে যে রাস্তা আটকে করতেছে এটা আমাদের জন্য অবশ্যই হ্যাসেল হচ্ছে। অনেক ভোগান্তি হচ্ছে আমাদের। হ্যাঁ, ওই জায়গায় হাইটা আসা লাগে আমাদের। ভোগান্তির তো শেষ নাই, এখন কত দূর হেঁটে যাওয়া লাগে। বাংলাদেশ সহ 75টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে ট্রাম্প প্রশাসন। এই স্থগিতাদেশ 21 জানুয়ারি থেকে কার্যকর হবে। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। ফক্স নিউজ প্রথমে খবর প্রকাশ করে, যেখানে পররাষ্ট্র দপ্তরের একটি স্মারকলিপির উদ্ধৃতি দেওয়া হয়। তবে মুখপাত্র এ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। প্রতিবেদন অনুযায়ী সোমালিয়া, রাশিয়া, ইরান, আফগানিস্তান, ব্রাজিল, নাইজেরিয়া ও থাইল্যান্ড সহ একাধিক দেশ এর আওতায় পড়ছে। ইমারত নির্মাণ বিধিমালা সঠিকভাবে প্রতিপালন না হওয়ায় ভূমিকম্পে ঝুঁকি বাড়ছে বলে মত বিশেষজ্ঞদের। ঝুঁকি এড়াতে শক্তিশালী বিধিমালা সহ 10টি সুপারিশও করেছেন তারা। বুধবার সকালে ডিআরইউতে অ্যাডাপ ও ক্যাপসের যৌথ উদ্যোগে আয়োজিত ভূমিকম্প শীর্ষক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক পরিকল্পনা আর সমন্বিত উদ্যোগই পারে একটি শক্তিশালী নগর ব্যবস্থা গড়ে তুলতে। সুরাইয়া মুনির প্রতিবেদনে বিস্তারিত। ঢাকায় ভূমিকম্পের বাউন্ডারি প্লেট না থাকলেও মারাত্মক ঝুঁকিতে রয়েছে তিলোত্তমা এই নগরী। 2023 সালের একটি জরিপ বলছে, শুধুমাত্র পুরান ঢাকাতেই 8.5 লাখেরও বেশি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এমন বাস্তবতায় অ্যাডাপ ও ক্যাপ আয়োজন করে ভূমিকম্পের জীবন ও সম্পদ রক্ষায় করণীয় শীর্ষক সেমিনার। উঠে আসে ঝুঁকি মোকাবেলায় ভূমিকম্প পূর্ব ও পরবর্তী প্রস্তুতি নিয়ে নানা মতামত। ফায়ার সার্ভিসের সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত মেজর শাকিল নেওয়াজ বলেন, সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনিয়মের কারণে ভূমিকম্প ঝুঁকি ক্রমেই বাড়ছে। একটা ডিজাস্টার কন্ট্রোল ন্যাশনাল লেভেলে ইমার্জেন্সি অপারেশন সেন্টার থাকার কথা, সেটা যেন জমিয়ে দখল করা হয়েছিল, সেটা হয় নাই। আপনি কেমনে একটা কোঅর্ডিনেশন কোলাবোরেশন করবেন? ইমার্জেন্সি অপারেশন সেন্টার তৈরি করা হয়েছে, সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস, যন্ত্রপাতি কিনা হয়েছে, কারণ ওইটা হলো টাকা খরচ করে ফেলছে, লোক নাই, এটা দক্ষ কিন্তু কিছু নাই। আপনি যাই দেখেন এখন ইউআস সিটি কর্পোরেশন, ইউআস ডিজিটাল মিনিস্ট্রি, ইউআস ফায়ার সার্ভিস যন্ত্রপাতি করছেন, বিল্ডিং করছেন, কিন্তু লোক নাই। পাশাপাশি ভূমিকম্পের মাত্রা নির্ধারণে উন্নত প্রযুক্তির সরঞ্জাম সহ গবেষণার অভাবের কথাও উঠে আসে সেমিনারে। পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে প্রশিক্ষণ বাড়ানো সহ 10টি সুনির্দিষ্ট সুপারিশ করেন বক্তারা। কন্টিনজেন্সি প্ল্যান মানে একেবারে আমার ব্যক্তিগত প্ল্যান থেকে শুরু করে রাষ্ট্রীয় প্ল্যান আছে কি করতে হবে। প্ল্যান যদি না থাকে তাহলে দূরে করব। যদি আমরা বুঝতে পারি এই জায়গায় এই মাত্রা ভূমিকম্প হওয়ার সর্বোচ্চ সম্ভাবনা আছে, তাহলে ওইখানকার বিল্ডিং কোড ওইভাবে তৈরি করবেন। রাষ্ট্র কোনো গোষ্ঠী দ্বারা প্রভাবিত হয়ে এই অপকর্মগুলো করছে এবং সাধারণ নাগরিক তাদের তো এই
মাটির গুণাগুণ বোঝার কথা না? অ্যাডাপ চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, রাষ্ট্রের কার্যকরী পদক্ষেপই পারে ভূমিকম্প সহনীয় পরিকল্পিত নগরী গড়তে। রাজনৈতিক সরকারের দিক যখন তাকাই তখন অনেকগুলো বিষয় আমরা জানি যে রাজনৈতিক সরকারের কাছ থেকে সম্ভব না। আমরা প্রত্যাশা করেছিলাম কেয়ারটেকার গভর্নমেন্টের সময় এই সমস্যাগুলোর সমাধান হবে। ভূমিকম্পের ঝুঁকি বিমার প্রসার সহ নিরাপদ গ্যাস এবং বিদ্যুৎ অবকাঠামো গড়ে তোলারও তাগিদ দেন তারা। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ 22 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার রাতে জেলার গোমস্তাপুর উপজেলার চারালডাঙ্গা সীমান্ত দিয়ে তাদের পুশিন করা হয়। বুধবার ভোরে তাদের আটক করে বিজিবির 16 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুমি তথ্য নিশ্চিত করেছেন। দেশের উত্তরাঞ্চল সহ বেশ কিছু জেলায় জেঁকে বসেছে তীব্র শীত। পঞ্চগড়, রাজশাহী ও রংপুর বিভাগের মতো জেলাগুলোতে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। ঘন কুয়াশায় নদী অববাহিকায় রাত থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা বাড়ছে এবং চরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকায় কাবু হয়ে পড়ছে শিশু, নারী ও বয়স্করা। সর্দি, কাশি সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন তারা। অস্বাভাবিক এ শীতে ফসলের ক্ষতিতে দুশ্চিন্তার ভাঁজ পড়ছে কৃষকদের কপালে। তাছাড়া ঘন কুয়াশার হিমেল বাতাসে চরম বিপাকে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। এবারে খেলার খবর ক্রিকেট। বৃহস্পতিবারের মধ্যে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন ক্রিকেটাররা। দুপুর 1টায় বিপিএল এর ম্যাচের আগে তিনি পদত্যাগ না করলে সব ধরনের খেলা বন্ধ থাকবে বলে জানিয়েছেন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন। বুধবার রাতে জুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, ক্রিকেটারদের নিয়ে নাজমুলের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে বিকেলে বিশ্বকাপ খেলতে না পারলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি উল্টো প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, কোটি কোটি টাকা খরচের পরও খারাপ খেললে তো বিসিবি কখনো ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চায় না। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। প্রার্থিতা নিয়ে পঞ্চম দিনের আপিল শুনানিতে 74 আবেদন মঞ্জুর। নির্বাচনকালে সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে সরকার, বললেন প্রধান উপদেষ্টা। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা বিএনপির। শান্তিপূর্ণ করতে পুরোপুরি প্রস্তুত সরকার, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গুম খুনের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বিচার শুরুর আদেশ। জুলাই গণহত্যার আলামত স্মৃতি জাদুঘরে প্রদর্শনের অনুমতি। এবং বাংলাদেশ সহ 75টি দেশের সব ধরনের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করল ট্রাম্প প্রশাসন, 21 জানুয়ারি থেকে কার্যকর। সবাইকে আবারও শুভেচ্ছা। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।